ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় কারক বিভক্তি, বাংলা ব্যাকরণের কারক বিভক্তি। আমরা বাংলা ভাষাটাকে খুব সহজ বলে মনে করি, কিন্তু না, বাংলা ভাষাটা খুব সহজ নয়। শুদ্ধভাবে বাংলা জানতে গেলে, ভালোভাবে লিখতে গেলে, ভালোভাবে প্রকাশ করতে গেলে বাংলা ব্যাকরণটা অত্যন্ত জরুরি। তাই বাংলা ব্যাকরণ শেখা আমাদের খুব প্রয়োজন। তো আমি এই কারক বিভক্তি বিশ্লেষণ করার আগে সকলকে আমি একটা ছোট্ট অনুরোধ করব, যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আরও এরকম অনেক শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভালো হলে অবশ্যই লাইক করবে এবং তোমরা কমেন্টের মধ্যে দিয়ে তোমাদের অভিব্যক্তি আমাকে জানাবে, এটা আশা রাখি। তো যাই হোক, আমাদের আলোচনার বিষয় আজকে কারক বিভক্তি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে দেখলে অবশ্যই আমি মানে শিওর যে তোমরা কারক ও বিভক্তি খুব ভালোভাবে বুঝতে পারবে। খুব সহজভাবে একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিলে তোমরা কারক বিভক্তিটা খুব অনায়াসেই তোমরা আয়ত্ত করে নিতে পারবে। তো কারক কাকে বলে আমাদের প্রথমে জানতে হবে যে কারক কাকে বলে। না, কর্তার সঙ্গে বাকি যে কর্তা, বাকি যে কাজ করে তাকে বলা হয় কর্তা। বাকি যে কাজটা করছে সে কর্তার সঙ্গে ক্রিয়ার যে সম্বন্ধ, কর্তার সঙ্গে যে ক্রিয়ার সম্বন্ধ, ঠিক আছে। তাহলে একটা উদাহরণ দিই, দেখো তাহলে আমরা কারকটা কয় প্রকার আগে জেনে নাও, তারপরে উদাহরণটা দেবো আমি। কারকটা 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, উপাদানকারক, অধিকরণকারক, নিমিত্তকারক। তাহলে দেখো কি কি বললাম আমি: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, উপাদানকারক, নিমিত্তকারক, অধিকরণকারক। ঠিক আছে, আরেকবার বলছি: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণকারক, উপাদানকারক, নিমিত্তকারক। ঠিক আছে, এই 6 প্রকার কারক হচ্ছে 6 প্রকার। তাহলে আমি প্রথমেই বলেছি কর্তার সঙ্গে ক্রিয়ার যে সম্বন্ধ, কর্তার সঙ্গে ক্রিয়ার সম্বন্ধ সেটা হচ্ছে কারক। এখানে একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে দেখো আমি একটা উদাহরণ দিয়ে পরিষ্কার হয়ে বুঝিয়ে দেবো কোনটা কর্তৃকারক, কোনটা কর্মকারক, কোনটা করণকারক, কোনটা অধিকরণকারক, কোনটা উপাদানকারক এবং কোনটা নিমিত্তকারক। একটা উদাহরণ দিচ্ছি আমি: রাজামশাই গ্রামে গ্রামে প্রজাদের মঙ্গলের জন্য রাজকোষাগার থেকে নিজ হস্তে অর্থ দান করতেন। আরেকবার উদাহরণটা বলছি আমি: রাজামশাই গ্রামে গ্রামে প্রজাদের মঙ্গলের জন্য রাজকোষাগার থেকে নিজ হস্তে অর্থ দান করতেন। কে গ্রামে গ্রামে প্রজাদের মঙ্গলের জন্য রাজকোষাগার থেকে নিজ হস্তে অর্থদান করতেন? কে? আমরা কে দিয়ে যদি প্রশ্ন করি, করতেন, অর্থ দান করতেন, তাই তো, দান করতেন। কে দান করতেন? রাজামশাই। কে দিয়ে প্রশ্ন করলে, কে দিয়ে প্রশ্ন করলে তার তলায় যদি দাগ থাকে তখন সেটা অবশ্যই জেনে যাবে যেটা হচ্ছে কর্তাকারক বা কর্তৃকারক। কে দিয়ে প্রশ্ন করলে, কে বা কারা হতে পারে, কারা প্লুরাল অর্থাৎ বহুবচন। কে দান করতেন? রাজামশাই। তা রাজামশাইয়ের তলে যদি দাগ থাকে, রাজামশাইয়ের তলায় যদি দাগ থাকে তোমরা কি করবে না কর্তৃকারক। কে দান করতেন? রাজামশাই। ঠিক আছে, নেক্সট, কি দান করতেন? কি দান করতেন? দান করাটা এখানে ক্রিয়াপদ। দেখো কি দান করতেন না অর্থ দান করতেন, অর্থ দান করতেন। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে তার তলায় যেটা দাগ হবে, তার তলায় যদি দাগ থাকে সেটা হচ্ছে কি না কর্মকারক। কি দান করতেন? অর্থ দান করতেন। তাহলে অর্থর তলায় যদি দাগ থাকতো তাহলে তোমরা কি কারক করতে না কর্মকারক। ঠিক আছে, তাহলে কে দান করতেন বা কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হবে তার তলায় যদি দাগ থাকে সেটা হচ্ছে কর্তৃকারক। কি দান করতেন, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে কর্মকারক। ঠিক আছে, নেক্সট, করণকারক। কিসের দ্বারা দান করতেন? কর্তা যার দ্বারা কাজটা করে, কর্তা মানে বাক্যে যে কাজ করে সে হচ্ছে কর্তা। কর্তা যা দিয়ে কাজ করে, সরি যা করে, মানে কর্তা যা করে সেটা হচ্ছে কর্ম। কর্তা যার দ্বারা কাজ করে সেটা হচ্ছে করণকারক।
এখানে দেখো উদাহরণে, রাজামশাই গ্রামে গ্রামে প্রজাদের মঙ্গলের জন্য রাজকোষাগার থেকে নিজ হস্তে দান করতেন। কিসের দ্বারা দানটা করতেন? নিজ হস্তের দ্বারা, নিজ হস্তের দ্বারা, নিজের হাত দ্বারা। তাই নিজ হস্তের তলায় যদি দাগ থাকে তাহলে অবশ্যই সেটা হচ্ছে করণকারক। যেমন আমি ছুরি দিয়ে আপেল কাটি, আমি কিসের দ্বারা আপেলটা কাটি? না ছুরির দ্বারা, ছুরিটা দিয়ে আমি আপেলটা কাটছি, তাই তো? ওই ছুরি দ্বারা, মানে ছুরির তলে দাগ থাকলে সেটা হবে কি কারক? না করণ কারক। ঠিক আছে, এরপর হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক এখানে এই উদাহরণে অধিকরণ কারকটা বলে দিই। রাজামশাই গ্রামে গ্রামে প্রজাদের মঙ্গলের জন্য রাজকোষাগার থেকে নিজ হস্তে অর্থদান করতেন। কোথায়? গ্রামে গ্রামে। অধিকরণ কারক। অধিকরণ কারকটা কখন হয়? না স্থান কাল পাত্রে। স্থান, কোনো জায়গার যদি বলা হয়, কাল মানে সময়, পাত্রে মানে কোনো জায়গায়। যেমন গ্লাসে জল আছে, কোথায় জল আছে? না গ্লাসে। অধিকরণ কারক। ঠিক আছে, কোনো স্থানে, কোনো কালে, কোন সময় আর কি, পাত্রে, স্থান কাল পাত্রে হয় অধিকরণ কারক। এখানে গ্রামে গ্রামে, গ্রামে গ্রামের তলায় দাগ থাকলে এটা হচ্ছে অধিকরণ কারক। এরপর দেখো উপাদান কারক। রাজামশাই গ্রামে গ্রামে প্রজাদের মঙ্গলের জন্য রাজকোষাগার থেকে, কোথা থেকে দান করতেন? না রাজকোষাগার থেকে। থেকে হইতে, উপাদান চেনার একটা উপায় থেকে হইতে থাকবে। উপাদান কারক সেখানে হয় কোনো কোনো বিষয় থেকে কোনো কিছু যদি বর্জিত হয়, কোনো কিছু ছেড়ে যাওয়া হয়, চলে যাওয়া হয়, পড়ে যাওয়া হয়, খসে যায়, এই সকল ক্ষেত্রে উপাদান কারক হয়। রাজকোষাগার থেকে, মানে রাজকোষাগার থেকে খসে যাচ্ছে অর্থটা, দিয়ে দেওয়া হচ্ছে, দান করা হচ্ছে। তা রাজকোষাগার থেকে যে অর্থটা চলে যাচ্ছে সে রাজকোষাগারে তো আর আসছে না, ওখান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, তখন হয় উপাদান কারক। তাহলে এখানে রাজকোষাগারের তলে যদি দাগ থাকে তাহলে করবে উপাদান কারক। বোঝা গেল? এরপর বাকি রইল নিমিত্ত কারক। কিসের জন্য, কিসের নিমিত্ত? যেমন কর্তার সঙ্গে, কর্তা যে কাজটা কিসের জন্য করে, কিসের নিমিত্ত কাজটা করে, তখন সেটা হচ্ছে নিমিত্ত কারক। এখানে দেখো রাজামশাই গ্রামে গ্রামে প্রজাদের মঙ্গলের জন্য বা প্রজাদের মঙ্গলের নিমিত্ত। কিসের নিমিত্ত? না প্রজাদের মঙ্গলের নিমিত্ত। তার প্রজাদের মঙ্গলের তলায় দাগ থাকলে কি হবে? নিমিত্ত কারক। কিসের জন্য, কিসের নিমিত্ত কাজটা করা হয়, ঠিক আছে, ওটা হচ্ছে নিমিত্ত কারক। তাহলে দেখো আমি এখানে আমার উদাহরণটাতে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি কোনটা কোন কারক হলো। রাজামশাই কর্তৃকারক, গ্রামে গ্রামে স্থান বোঝাচ্ছে অধিকরণ কারক, প্রজাদের মঙ্গলের জন্য, কিসের নিমিত্ত বা কিসের জন্য? না প্রজাদের মঙ্গলের নিমিত্ত বা মঙ্গলের জন্য, নিমিত্ত কারক। রাজকোষাগার থেকে, কোথা হইতে হলে উপাদান কারক, তাহলে রাজকোষাগার থেকে উপাদান কারক। নিজ হস্তে মানে নিজ হস্তের দ্বারা করণ কারক। অর্থ দান করতেন, কি দান করতেন? অর্থ, কর্মকারক। তা দেখো এখানে প্রত্যেকটা কারক আছে। কর্তৃকারক, কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক, কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, কিসের দ্বারা বুঝালে করণকারক, স্থান কাল পাত্রে মানে কোন স্থানে, কোন কালে, কোন পাত্রে হলে অধিকরণ কারক, কোথা থেকে বা হইতে হলে উপাদান কারক, কিসের জন্য বা কিসের নিমিত্ত হলে নিমিত্ত কারক। তাহলে আশা করছি তোমরা কারকটা ভালোভাবে বুঝে গেছো, কোনটা কর্তৃকারক, কোনটা কর্মকারক, কোনটা করণকারক, কোনটা অধিকরণ কারক, কোনটা উপাদান কারক, কোনটা নিমিত্ত কারক, অবশ্যই বুঝে গেছো। এরপর আবার কারকের ভাগ আছে, সে ভাগগুলো নিয়ে আমি একদিন অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তো এই কারকটার সঙ্গে একটু আমি জুড়ে দিই বিভক্তি। বিভক্তি কাকে বলে বা বিভক্তিটার কাজ কি? বিভক্তি কি না, বিভক্তি হচ্ছে এক বা একাধিক বর্ণ, সেই বর্ণটা কোনো শব্দের বা কোনো ধাতুর পরে বসে সেই শব্দটাকে বা ধাতুটাকে বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তোলে। আর পদ কাকে বলে আগে জানতে হবে। বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে। যে সমস্ত শব্দ বাক্যে ব্যবহৃত হয় সেই সমস্ত শব্দকে পদ বলে, ঠিক আছে। তো সেই শব্দের সঙ্গে বা কোনো ধাতুর সঙ্গে যখন এক বা একাধিক বর্ণ তার পাশে বসে তাকে বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তোলে তখন তাকে বিভক্তি বলে। যেমন আমি একটা উদাহরণ দিই, মাছ জল থাকে, কথাটা ঠিক হলো? মাছ জল থাকে,
না, মাছ জলে থাকে। এই জল যে শব্দটা, সেটাকে আমরা যদি শুধুমাত্র জল করে দিই, মাছ জল থাকে, হবে না, জলের সঙ্গে এই বিভক্তি যুক্ত করতে হবে। তাহলে দেখো বাক্যে ব্যবহারের উপযুক্ত হচ্ছে, মাছ জলে থাকে। তাহলে জলের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়েছে? এই বিভক্তি, তাই তো? তাহলে এটা হচ্ছে কি না বিভক্তি, মানে বিভক্তিটা হচ্ছে এমন এক বা একাধিক বর্ণ যারা শব্দের বা ধাতুর পরে বসে সেই শব্দটিকে বা ধাতুটিকে কি করে না বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তোলে। যেমন ধরো একটা আমি বলি, একটা মানে ধাতু বিভক্তি বলছি আমি তোমাকে, আমি খেলা কর। কর একটা ধাতু হবে, আমি খেলা কর না, আমি খেলা করি। কর যুক্ত ই বিভক্তি, ই যুক্ত হয়েছে, তার কর হচ্ছে একটা ধাতু। কর ধাতুর সঙ্গে ই বিভক্তি যুক্ত হয়ে কি হলো কথাটা না করি। তাহলে আমি খেলা করি, তাই তো? তাহলে কর শুধুমাত্র করলে শুধু ধাতুটা করলে হতো না, ওই ধাতুটার সঙ্গে বিভক্তিটা যুক্ত করতে হয়েছে ই। তাহলে যখন আমরা কোনো শব্দের সঙ্গে যখন আমরা বিভক্তি যুক্ত করি সেগুলো হচ্ছে শব্দ বিভক্তি। কিন্তু যখন আমরা ধাতুর সঙ্গে কোনো বিভক্তি মানে ক্রিয়াপদের ধাতুর সঙ্গে যখন আমরা বিভক্তি যুক্ত করি সেগুলো হচ্ছে ধাতু বিভক্তি। কোনো কোনো ক্ষেত্রে হয় শূন্য বিভক্তি। যেমন মানে শূন্য বিভক্তি মানে কি, সেখানে বিভক্তিটা প্রকাশ পায় না, কিন্তু বিভক্তি থাকে। যেমন ধরো আমি জল খাই, আমি জল খাই, এখানে জলের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হয়েছে কিন্তু না, কিন্তু এখানে কি হবে তখন জলের তলায় যদি দাগ থাকে, না আমি জল খাই, আমি কি খাই না জল খাই, কোন কারক? কর্মকারক, জলটা খাই আমি, আমি কি খাই না জল খাই, কর্মকারক, কি বিভক্তি? শূন্য বিভক্তি। ঠিক আছে, মানে এখানে কোনো বিভক্তি যুক্ত হয়নি, কিন্তু তা সত্ত্বেও মানে কি হয় না জল অ আছে কিন্তু সেটা অপ্রকাশিত, জলের সঙ্গে অবিভক্তি আছে কিন্তু ওটা অপ্রকাশিত, ওটা কিন্তু বিভক্তি হচ্ছে না, তখন শূন্য বিভক্তি। ঠিক আছে, তাহলে শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি এবং শূন্য বিভক্তি। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে জানতে হবে যে বিভক্তির কাজটা কি না, বিভক্তির কাজ হচ্ছে শব্দটাকে বা ধাতুটার সঙ্গে যুক্ত হয়ে তাকে বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তোলা। ঠিক আছে, বাক্যে ব্যবহারের উপযুক্ত করার কাজ হচ্ছে কিন্তু শব্দটাকে বা ধাতুটাকে সঙ্গে বসে বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তোলাটা হচ্ছে বিভক্তির কাজ। ঠিক আছে, তার নিশ্চয়ই তোমরা কারক এবং বিভক্তি সম্বন্ধে ভালোভাবে ধারণা অর্জন করতে পেরেছো। তো আরও ভালোভাবে আমি তোমাদের বিশ্লেষণ নয়, মানে পার্ট ওয়াইজ, মানে কর্তৃকারকের কোনগুলো ভাগ, আবার কর্মকারকের মানে প্রত্যেকটা কারকের ভাগ ওয়াইজ তোমাদেরকে আমি একটা ভিডিও করে পুঙ্খানুপুঙ্খ জানিয়ে দেবো। এখন আপাতত তোমরা নিশ্চয়ই কারক এবং বিভক্তি জিনিসটা কি এ সম্বন্ধে একটা ধারণা তোমাদের জন্মিয়েছে। এটা তোমরা আরও একবার ভিডিওটা চালু করে দেখে নাও, তাহলে দেখো আরও ভালোভাবে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, আশা রাখি তোমাদের উপকারে লাগছে। তো তোমাদেরকে এটা আমার ছোট্ট অনুরোধ, তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, নিজেরাও দেখো এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ।